করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে, প্রতিদিনই বাড়ছে সংক্রমণ, উদ্বেগজনক হারে বেড়ে গেছে প্রাণহানিও। এই পরিস্থিতিতে আরও 2 দিন বেড়েছে 7 দিনের লকডাউন। জানবো বিশেষজ্ঞ ও ফ্রন্টলাইনার্সদের অভিমত, পরামর্শ। আমন্ত্রণ করোনা আপডেটে, সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে তার টেস্ট রিপোর্ট পজিটিভ দেখা যাচ্ছে। বিকেলে সংবাদ সম্মেলন করে সত্যতা নিশ্চিত করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, কোনো উপসর্গ নেই খালেদা জিয়ার, তিনি ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন এবং সুস্থ আছেন। খালেদা জিয়া ছাড়াও বাসায় আরও 9 জন করোনা আক্রান্ত বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর মামুন। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া করোনা রিপোর্টে দেখা যায়, আইসিডিডিআরবির পিসিআর ল্যাবরেটরিতে খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা দেওয়া হয়েছিল শনিবার এবং ফল এসেছে পজিটিভ, যদিও এ নিয়ে তাৎক্ষণিক কিছু জানাতে চায়নি কেউ। বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়া সুস্থ আছেন এবং তার কোনো উপসর্গ নেই। তার টেস্ট রিপোর্টটা পজিটিভ, অর্থাৎ উনি করোনা আক্রান্ত হয়েছেন। এখন স্টেবল আছেন, ভালো আছেন, আর তার কোনো টেম্পারেচার নেই, অন্য কোনো উপসর্গ তার নেই। তার চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে, অর্থাৎ যদি কোনো প্রয়োজন হয় তখন সেই ভাবেই সেই ফার্দার ট্রিটমেন্টের ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে বলেও জানান ফখরুল। বলেন, সারা দেশেই করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে। এমন পরিস্থিতিতে নিজের রোগ মুক্তির জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসা শুরু হয়েছে ইতিমধ্যেই। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে তিনি তার ব্যক্তিগত চিকিৎসক যারা আছেন, যারা ইতিমধ্যে দেশের অত্যন্ত বরেণ্য চিকিৎসক, তাদের তত্ত্বাবধানে তিনি আছেন এবং তিনি ভালো আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও আহ্বান জানিয়েছেন যে তার জন্য, তার মুক্তির জন্য সবাই যেন দোয়া করেন। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে গত বছরের 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে মুক্ত হন। এখন গুলশানে বাসাতেই অবস্থান করছেন খালেদা জিয়া। তার বাসার আরও 9 জন করোনা আক্রান্ত বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এ যেন অনাকাঙ্ক্ষিত রেকর্ড ভাঙার প্রতিযোগিতা। আগের সব রেকর্ড ভেঙে করোনায় দেশে একদিনে সর্বোচ্চ 78 জনের মৃত্যু হয়েছে, আর করোনা ভাইরাস শনাক্ত হয়েছে 5819 জনের দেহে। এদিকে করোনার নমুনা পরীক্ষার ভোগান্তি এখনও কাটেনি। হাসপাতালগুলোতে বেড ও আইসিইউ এর তীব্র সংকট দেখা দিয়েছে। আইসিইউ না পেয়ে হাসপাতালের গেটেই প্রাণ যাচ্ছে করোনা রোগীর। শনিবার করোনা পজিটিভ হন ষাটোর্ধ্ব আজমেরি বেগম। রাতেই ভর্তি করানো হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলে আজমেরি বেগমকে নেয়ার দরকার ছিল আইসিইউ বেডে, কিন্তু আইসিইউ ফাঁকা না থাকায় সাধারণ বেডেই মরতে হলো তাকে। এরকম ভয়াবহ চিত্র প্রায় সব হাসপাতালে। চিকিৎসার জন্য ঘুরতে হচ্ছে হাসপাতাল থেকে হাসপাতালে। আমরা অনেক জায়গায় চেষ্টা করছি, চেষ্টা করার পরে কোনো জায়গায় আইসিইউ মিলতেছিল না। এই যখন অবস্থা, তখন দেশে করোনায় প্রাণ ঝরল আরও 78 জনের। এর আগে কখনোই একদিনে করোনায় এত মৃত্যু দেখেনি বাংলাদেশ। মৃত্যুদের 53 জন পুরুষ, 25 জন নারী। মহামারীতে এ পর্যন্ত দেশে মারা গেছেন 9739 জন। দেশে আরও 5819 জনের দেহে মিলেছে প্রাণঘাতী এই ভাইরাস। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 19.81%। ঠিক পরীক্ষা হলে এটি যে আরও বাড়ত তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সহজেই কোভিড পরীক্ষা করানো যাচ্ছে না সরকারি কেন্দ্রগুলোতে। অনেক চেষ্টা করেও মিলছে না সিরিয়াল। 300 উপরে কি আমি পাইছি, পরে আমার সিরিয়াল নিল। 2টা নাম্বারে 1 সেকেন্ড পর আমি কল দিতে 1 ঘন্টা পর আমি পাইছি সিরিয়াল। যে নাম্বার দিতে এই নাম্বারে নিচে হলো 300 বার কল করছি, কোনো কলই ঢুকে না। করোনা পরীক্ষার সক্ষমতা বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। প্রথম দফা লকডাউন 14 এপ্রিল ভোর 6টা পর্যন্ত বর্ধিত করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে 14 এপ্রিল থেকে কঠোর লকডাউন কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাসভবনের নিয়মিত ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, আগামী 14 এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন। প্রথম দফার লকডাউন শেষ হওয়ার আগেই 14 এপ্রিল থেকে কঠোর লকডাউনের ঘোষণা আসে, কিন্তু এর মাঝে 2 দিন 12 এবং 13 এপ্রিল নিয়ে ধোঁয়াশা ছিল।
চলমান লকডাউনে ধারাবাহিকতা চলবে 13 তারিখ পর্যন্ত। এরপর এপ্রিল মাসের 14 তারিখ থেকে সর্বাত্মক লকডাউন। আগামীকাল সোমবার এবং পরশু মঙ্গলবার যথারীতি শুধুমাত্র দেশের সিটি কর্পোরেশন এলাকায় শর্ত সাপেক্ষে সমন্বিতভাবে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলবে। 14 এপ্রিলে সর্বাত্মক লকডাউনের ঘোষণায় ঢাকা ছাড়ার ধুম পড়েছে। বাস, লঞ্চ ও ট্রেনের বিকল্প হয়ে উঠেছে প্রাইভেট কার, মাইক্রোবাস, বাইক, সিএনজি ও পিকআপ ভ্যান। যে যার মতো ভাড়া আদায় করছে বলে অভিযোগ যাত্রীদের। উপেক্ষিত স্বাস্থ্যবিধিও। সব মিলিয়ে করোনা সারা দেশে আরেক দফা ছড়িয়ে পড়ার শঙ্কা। শরীফুল ইসলাম যাবেন সাতক্ষীরা অসুস্থ শরীর নিয়ে গাবতলী বাস টার্মিনালে গাড়ির জন্য অপেক্ষা। দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফিরছেন তিনি। আমি সাতক্ষীরা যাবো, কটা লাইনে যেভাবে যাইতে হবে। আইলাম অ্যাম্বুলেন্সে মেলা টাকা চাই। গাবতলীতেই কথা হয় শ্রমিক রাসেল শেখের সাথে। কুমিল্লা থেকে ঢাকার গাবতলী পৌঁছেছেন 5 দফা যানবাহন বদল করে। লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন, তাই গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে ফিরতে চান। কাটা গাড়িতে যাইতে হইব, নাহলে ট্রাকে যাইতে হইব, বাড়িতে যাওয়া লাগবে। আমার লকডাউনের চিন্তা কথা করি আমি চলে যেতে। এমন শত শত মানুষ লকডাউন ঘোষণায় রাজধানী ছাড়ছেন। প্রাইভেট কার, ট্রাক ও পিকআপ ভ্যানই তাদের ভরসা। করোনায় আক্রান্ত হওয়ার ভয়কে পাত্তাই দিচ্ছেন না কেউ। কষ্ট হলেও কিছু করার নাই, বাড়িতে তো যেতে হবে। ঘাটের যাত্রী 400 করে নিতে আছে। কাজ আছে কিন্তু লকডাউন পড়ে যাচ্ছে দেখে চলে যাওয়া যাবে। ঝিনাইদহ হতে যাবো ভাইয়া। গাড়ি চালাই, গাড়ি যেহেতু বন্ধ হবে, কয়দিনের জন্য বন্ধ হয় এটা তো বলা যায় না। তাহলে এরা থাকে কি করবো বলেন। সাভার থেকে ডাক্তার দেখাতে ঢাকা আসেন 70 বছরের বৃদ্ধ মকবুল হোসেন। গাবতলী থেকে বাস না পেয়ে এখন হেঁটেই সাভারের পথ ধরেছেন। আসতে পারি না, যাইতে পারি না, চলতে পারি না, অসুস্থ মানুষ, একটা গাড়ি পাইতে আসি না, কেমনে যাবো। বাসে ঢাকা এসে এখন ফিরতি পথে ভোগান্তিতে আশেপাশের এলাকার মানুষ। যানবাহন না পেয়ে বিড়ম্বনা ও ভোগান্তিতে নাজেহাল তারা। বস্তা মাথায় নিয়ে যেতে হচ্ছে, যান বাসে না, প্রেশারওয়ালা মানুষ। ইসলামপুর যাবো কেমনে, আমি তো এই চিন্তায় বিপদে আছি। গাবতলী থেকে আমিনবাজারের দিকে কোনো বাস যেতে দিচ্ছে না পুলিশ। তবে বাইপাইল ও চন্দ্রার বাসগুলো ব্যবহার করছে মিরপুর বেড়িবাঁধ সড়ক। ঢাকার বাইরে মানুষ, ভিতরের মানুষ বাইরে যাবে না। এই গাড়িগুলো রুট পারমিট এর পর্যন্ত শেষ, ওরা যেতে পারবে না। যারা জরুরি প্রয়োজনে রাজধানী ঢুকছেন, গণপরিবহন না পেয়ে ক্ষুব্ধ তারা। সিঙ্গার থেকে তেমন কোনো যানবাহন এখনো পাচ্ছি না। 14 এপ্রিলের আগ পর্যন্ত ভোগান্তিকে সাথে নিয়েই লোকজনের যাতায়াত চলবে বলে ধারণা করা হচ্ছে। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। শুরু হচ্ছে 7 দিনের সর্বাত্মক লকডাউন। তবে এই সময়ে চালু রাখতে হবে গার্মেন্টস উৎপাদন। উদ্যোক্তারা বলছেন স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু রাখা সম্ভব। যদি বন্ধ করা হয় তবে কঠিন সংকটে পড়বে বস্ত্রখাত। বাতিল হবে অর্ডার, শুরু হবে কর্মী ছাঁটাই। তবে লকডাউনের মধ্যে কারখানা খোলা রাখার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছে সরকার। বস্ত্র খাতে নিয়োজিত রয়েছে প্রায় 40 লাখ শ্রমিক। গেল মার্চ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে এই খাতের মাত্র 709 জন। অর্থাৎ তথ্য বলছে করোনায় স্বাস্থ্য বিপর্যয় তৈরি করেনি পোশাক খাত। তাই লকডাউনের মধ্যে গার্মেন্টস খাতের উৎপাদন চালু রাখার পক্ষে এই খাতের সকল উদ্যোক্তা। সারা বিশ্ব জুড়ে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ এবং ইএবি বস্ত্র ও পোশাক খাতের এই 4 সংগঠন দাবি করছে এই খাতে লকডাউন কার্যকর হলে হাতছাড়া হবে রপ্তানি আদেশ, মুখ ফিরিয়ে নেবে আন্তর্জাতিক বিভিন্ন ক্রেতা প্রতিষ্ঠান। আমাদের যারা কম্পিটিটর কান্ট্রি আছে, সেটা ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, কোনো দেশেই কিন্তু এই লকডাউনের মধ্যে কোনো ফ্যাক্টরি বন্ধ নেই। বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে এই মুহূর্তে গত বছরের মতো স্বাস্থ্য সুরক্ষার বিধি মেনে আমাদেরকে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আরও কঠিন কোনো আরোপ করে আমাদের ইন্ডাস্ট্রিগুলি যে চালু থাকে আমরা ইনশাল্লাহ ভালো করব। যেভাবে আমরা মানুষকে কন্ট্রোল করে রাখতে পারছি, এটা কিন্তু সারা বিশ্বে ঘটেছে কিনা আমি জানি না, কিন্তু না হলেও কিন্তু একটা ফ্যাক্টরিতে আপনারা দেখতেন একটার পর একটা করোনা দেখা যেত। লকডাউনে উৎপাদন বন্ধ করা হলে শহর ছাড়বে বিপুল সংখ্যক শ্রমিক। এতে সারা দেশেই বাড়বে সংক্রমণ ঝুঁকি। বলা হচ্ছে উৎপাদন বন্ধ হলে শুধু টেক্সটাইল খাতেই ক্ষতি হবে 54,000 কোটি টাকা। এত ব্যাপক শ্রমিক সংকট, শ্রমিকের কিছু অংশ যদি শহর ছেড়ে যায় তবে তা দেশব্যাপী সংক্রমণের ঝুঁকিকে
বহু গুণে বাড়িয়ে দেবে। এই প্লেসমেন্টের সময় যদি আমরা লকডাউনে যাই তাহলে আমরা হয়তো ওই জুলাই আগস্ট লিন পিরিয়ডে আরও কম অর্ডার পাবো। গেল সেপ্টেম্বরের পর বিশ্ববাজারে পোশাকের দরপতন হয়েছে 5 ভাগ। কারখানা বন্ধ হয়ে গেলে ঈদের সময় বেতন ভাতা পরিশোধ করা নিয়ে তৈরি হবে জটিলতা, শ্রম অসন্তোষের আশঙ্কাও বাড়বে। আমরা এক সময় ঠিক হয়ে যাচ্ছি, ডেস্টিনেশন বন্ধ হয়ে যাচ্ছে, ডেস্টিনেশন আবার আপনার ভ্যাকসিনেশনে রোল আউটে চলে গেছে, তখন আবার আমরা এফেক্টেড হয়ে গেলাম। উদ্যোক্তারা বলছেন সুরক্ষা নিশ্চিত করে উৎপাদন চালিয়ে যাওয়া ছাড়া বিকল্প কিছু নেই। বেতন বোনাস সবকিছু ডিপেন্ড করবে অল অ্যাবাউট সিচুয়েশন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণে শোবিজ অঙ্গনে মৃত্যুর তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। আজ ভোরে বরেণ্য সঙ্গীত শিল্পী মিতা হক রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত অঙ্গনে। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী। ছায়ানটে শ্রদ্ধা নিবেদন শেষে কেরানীগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। দিনের শুরুটা ছিল প্রতিদিনের মতোই, তবে ঘড়ির কাঁটায় সকাল 6:20 বদলে দিল দিনের চেহারা। তখন বাংলাদেশের সঙ্গীত অঙ্গন হারালো রবীন্দ্রসঙ্গীত চর্চার পথিকৃৎ মিতা হককে। নামলো শোকের ছায়া, স্তব্ধ হলো তার স্বজন কিংবা শুভাকাঙ্ক্ষী। আমাদের এই সঙ্গীত জগতের সকলেই গভীরভাবে মর্মাহত। ও ভীষণভাবে বিনয়ী ছিল, বড় মাপের শিল্পী, কিন্তু সেই অহংকার বোধ বা কখনোই এটি ওর মধ্যে কাজ করতে দেখিনি। মিতা হক বাংলাদেশ বেতারের সর্বোচ্চ গ্রেডের তালিকাভুক্ত শিল্পী। তার এককভাবে মুক্তি পাওয়া অ্যালবাম 24টি। 1976 সাল থেকে তবলাবাদক মোহাম্মদ হোসেন খানের কাছে সঙ্গীত শিক্ষা শুরু করেন তিনি। পরের বছর থেকেই নিয়মিত সঙ্গীত পরিবেশনা করেছেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারে। তিনি ছিলেন ছায়ানটের রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রধান, ছিলেন রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সহ সভাপতি। নানা সময় অর্জন করেছেন নানা ধরনের পুরস্কার, তবে 2020 সালে পান 21 পদক। 1962 সালে জন্ম নেওয়া এই গুণী রবীন্দ্রসঙ্গীত শিল্পী গত 25 মার্চ করোনাক্রান্ত হন, ভর্তি হন হাসপাতালে। এরপর তিনি করোনা নেগেটিভ হয়ে হাসপাতাল থেকে ফিরে আসেন বাসায়। তার কিডনি সমস্যা থাকায় আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। স্বজনরা নিয়ে যান হাসপাতালে, আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যান পরপারে। রেখে যান রবীন্দ্রসঙ্গীতের অনন্য এক গায়কী। একজন অসাধারণ মানুষ, এত মমতাময়ী মা। আমি অনেকের কাছে গান শিখেছি, অনেক শিক্ষক দেখি, মিতা হকের মতো কেউ নাই। সঙ্গীত সাধনায় অনেক বড় শিল্পী হয়ে উঠলো ধীরে ধীরে, কিন্তু আমাদের কাছেও ছিল শুধু মিতা, আমাদের পরিবারের একজন সদস্য। তার নিপুণ গায়কিতেই তিনি বেঁচে থাকবেন বাংলার অগণিত রবীন্দ্রসঙ্গীত প্রেমীর হৃদয় গহীনে। আহমেদ তাওকির, যমুনা নিউজ। কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার পর প্রতি 3 জনে একজন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগেন। মানসিক স্নায়বিক রোগের পাশাপাশি বিষণ্ণতা, স্মৃতিভ্রম, হতাশা থাকে দৈনন্দিন কাজে, এমনটাই বলছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তবে এটি কোনো ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া কিনা তা নিয়ে এখনও কোনো গবেষণা পাওয়া যায়নি। এদিকে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত আহমেদ রেজা রিপোর্টে। দেশে প্রতিদিনই করোনা সংক্রমণ বাড়ছে, একই সাথে বাড়ছে প্রাণহানিও। আশার কথা কোভিড আক্রান্ত বেশিরভাগ মানুষই সুস্থ হচ্ছেন, কিন্তু সুস্থ হওয়ার পর এদের অনেকেই মস্তিষ্কে রক্তক্ষরণ কিংবা পক্ষাঘাতের ঝুঁকি নিয়ে আছেন। তবে সবচেয়ে বেশি যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তা হলো বিষণ্ণতা, স্মৃতিভ্রম, মানসিক স্নায়বিক রোগ। যখন দেখা গেল যে পড়তে বসছি, কনসেন্ট্রেট করতে পারছি না, এবং যেটা পড়ছি সেটা ভুলে যাচ্ছি। শুধু যে পড়াশোনা তা না, এবং লাইক নর্মাল লাইফে খুব ছোটোখাটো জিনিস যেটা আসলে ভোলার কথা না, বা একদমই ভুলে যাচ্ছি, মনে থাকছে না। আর মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ডিপ্রেশন, খুব বেশি হতাশ লাগা, সব কিছু নিয়ে দুশ্চিন্তা করা, এগুলো তো লাইক পার্ট অফ লাইফ হয়ে গেছে। আমি জানি না এটা আসলে কতটা কোভিডের সঙ্গে রিলেটেড। যে কোনো কাজে শারীরিক এবং মানসিক অলসতা, মেজাজটা খিটখিটে হয়ে থাকা, যে কোনো কাজে আগ্রহ হারিয়ে ফেলার মতো ব্যাপারগুলো ঘটছে।
সমঝোতা বা পারস্পরিক বোঝাপড়ার জায়গাটা পরিবারের ক্ষেত্রে অনেকটা কমে আসছে। সম্প্রতি 5 লাখ করোনা রোগীর চিকিৎসার নথি পর্যালোচনা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এতে দেখা গেছে আক্রান্তদের মধ্যে প্রতি 3 জনে একজনই এই সমস্যার মুখোমুখি হচ্ছেন। সেরে ওঠা 34% ব্যক্তির সংক্রমিত হওয়ার 6 মাসের মধ্যে স্নায়বিক বা মানসিক সমস্যা ধরা পড়ছে। হাসপাতালে বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে যারা ভর্তি ছিলেন তাদের ক্ষেত্রে এই ঝুঁকির মাত্রা বেশি। প্রথমত ব্যক্তি নিজে তার ভেতরে মানসিক ও স্নায়বিক সমস্যার কোনো লক্ষণ যদি বুঝতে পারেন, তার মেজাজের পরিবর্তন হচ্ছে, তার আচরণের পরিবর্তন হচ্ছে, তিনি মনোযোগ দিতে পারছেন না, তিনি ভুলে যাচ্ছেন, তার সবকিছু খারাপ লাগছে, কোনো কিছু ভালো লাগছে না, মন খারাপ লাগছে, আনন্দের বিষয়েও তিনি আনন্দ পাচ্ছেন না, তখন তিনি নিজে সতর্ক হবেন এবং মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য উদ্যোগী হবেন। পাশাপাশি এই লক্ষণগুলো যদি তার পরিবারের সদস্যরা তার ভেতরে দেখে থাকেন, আমরা বলবো তাদেরও কিন্তু সতর্ক হতে হবে, কারণ করোনা চলে যাচ্ছে ঠিকই, কিন্তু মানসিক একটা অভিঘাত মানুষের মধ্যে রয়ে যাচ্ছে। মানসিক এই অবসাদ ও বদমেজাজের কারণ কি কোনো ওষুধের প্রভাব নাকি অন্য কোনো কারণ আছে এর পেছনে, সে বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি। আমরা অনেক পেশেন্ট পাচ্ছি যাদের রাতের ঘুমের সমস্যা হচ্ছে বা খুব পোস্ট ট্রমাটিক অ্যাংজাইটি বা পোস্ট ট্রমাটিক ডিপ্রেসিভ ইলনেসে পড়ে যাচ্ছে, যাদের কিন্তু আমাদেরকে চিকিৎসার মধ্যে না আনলে তারা কিন্তু ধীরে ধীরে অনেক প্রকট মানসিক সমস্যার মধ্যে পড়বে। করোনা থেকে সুস্থ হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। স্বাস্থ্যবিধি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখে ঈদের কেনাকাটার ব্যস্ততা দেশের বেশিরভাগ জেলাতে। সরকার ঘোষিত 14 তারিখ থেকে লকডাউনের কথা মাথায় রেখেই ঈদের আগাম বাজার সারছেন সাধারণ মানুষ, যেখানে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। মাস্ক ছাড়াই বের হয়েছেন অনেকে। আপনি কি সমস্যা, আপনি কি করতেছেন এগুলা? আশ্চর্য, মা তো দেখতেছেন চোখে চোখে দেখেন না? করোনা মহামারীর সময় মাস্ক হাতে কেন, এমন প্রশ্নের জবাবে সংবাদকর্মীর উপরই ক্ষুব্ধ হন এই নারী। কি সমস্যা এদের? আমরা একটা ভদ্র ফ্যামিলি মানুষজন নাকি, আপনি এগুলো কি করতেছেন এগুলা? খুলনার ডাকবাংলো এলাকার চিত্র এটি। প্রায় সব বিপণী বিতানেই মানুষের উপচে পড়া ভিড়। 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন। সরকারের এমন ঘোষণায় ঈদের আগাম বাজার করতে দোকানপাটে ছুটছে সাধারণ মানুষ। মানছে না কোনো বিধিনিষেধ, শারীরিক দূরত্ব বা স্বাস্থ্যবিধির মেনে চলার বালাই নেই। এখন তো রোজা রমজানের সময়, এই জন্য একটু ভিড় একটু থাকবে, কেনাকাটার জন্য ব্যস্ত। মাস্ক তো আছে পকেটে, উচিত তো। মাস্কও আছে পকেটে, মাস্ক পকেটে আছে। এই যে একই চিত্র রাজশাহীতেও। সবার মাঝেই ঈদের আমেজ। বেশিরভাগ ক্রেতা বিক্রেতার নেই করোনা সুরক্ষা মাস্ক। হাটবাজারেও জনসমাগম, অথচ স্বাস্থ্য সচেতনতায় উদ্বুদ্ধ করতে দেখা যায়নি প্রশাসনের কর্মকর্তা কর্মচারীকে। মাছ আছে কিন্তু এই যে এই বস্তালি টাইনি বেড়া আছে, এই কারণে আমি পরিনি। ঘুম থেকে উঠে চলে এসেছি তো খেয়াল নেই, সকালে নাকে সমস্যা আছে ওই জন্য আমি পরিনি। অনেকক্ষণ ধরে মাস্কটা পরেছিলাম তো এই জন্য গরম লাগছে, ফ্যান আছে সেজন্য। চিরচেনা আবহ কুমিল্লার কাঁচা বাজারে। দোকানিরা মাস্ক ছাড়াই দিব্যি চালাচ্ছেন বেচা বিক্রি। মার্কেটগুলোর প্রবেশ মুখেও দেখা যায়নি জীবাণুনাশক কিংবা সুরক্ষা সামগ্রী। মাছটা ছিল আমার ছিঁড়ে গেছে, মাত্র ফালাইলাম, আমি খাওয়া বিষয় কিনে নেবো। মানুষ পাগল হয়ে গেছে, কেমন লাগে ঈদ কালকা মানুষের ডলাডল হয়ে যায়। যেভাবে মানুষ ছোটাছুটি করতেছে, যে মনে হচ্ছে যে ঈদের সময় মানে এত মানুষ হয় না। পেটে ভাত না থাকলে তো মনে করেন কিসের করুন না কি তনকালা খাইম করতে গেল। এদিকে করোনার সংক্রমণ বৃদ্ধিতে হাসপাতালগুলোতে বেড়েছে উপসর্গ নিয়ে আসা মানুষের সংখ্যা। নমুনা পরীক্ষার জন্য দেখা গেছে দীর্ঘ সারি। এছাড়া দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পাশাপাশি প্রথম ডোজের জন্য ছুটে আসেন আগ্রহীরা। সিয়াম মিন্তে মাহফুজ, যমুনা নিউজ। সর্বাত্মক লকডাউনের ঘোষণায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। সকালের দিকে ঘাট এলাকায় ঢাকামুখী যাত্রীর চাপ বেশি থাকলেও দুপুরের পর থেকেই দক্ষিণ বঙ্গগামী ঘরমুখী মানুষের চাপ বাড়তে থাকে। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে 3 শতাধিক ব্যক্তিগত ও শতাধিক পণ্যবাহী যানবাহন অপেক্ষা করছে পারাপারের জন্য। এসব যাত্রী ও যানবাহন পারাপারে 14টি ফেরি সচল রয়েছে। এছাড়া শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে লঞ্চ ও স্পিড বোট বন্ধ থাকায় যাত্রীরা নদী পার হচ্ছে ফেরি যোগে। অনেক যাত্রী আবার ঝুঁকি নিয়ে ট্রলারে পাড়ি দিচ্ছে পদ্মা। ফেরিতে ও শিমুলিয়া ঘাটে আসা যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও উদাসীনতা দেখা গেছে। এক বছরের প্রণোদনার টাকা পাননি করোনা মোকাবেলায় যুদ্ধরত চিকিৎসকরা। প্রধানমন্ত্রী ঘোষণার পরও করোনা দায়িত্ব পালনে অতিরিক্ত কোনো সুবিধা পাননি তারা। এমনকি আইসোলেশনের জন্য নিজ টাকায় হোটেলেও থাকতে হয়েছে ডাক্তার নার্সদের। এই নিয়ে ক্ষুব্ধ চিকিৎসকরা। মনিরুল ইসলামের রিপোর্ট।
খালি মুখে ধন্যবাদ দেব না, আমি তাদেরকে কিছু পুরস্কৃতও করতে চাই। যে সকল সরকারি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী কোভিড-19 সংক্রমণের শুরু থেকে চিকিৎসা সেবা প্রদানে প্রত্যক্ষভাবে কাজ করছেন, তাদের তালিকা করার জন্য ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি। প্রধানমন্ত্রীর এই আদেশ পালন হয়নি 1 বছরেও। নির্দেশনার 1 মাসের মধ্যে 2টি পরিপত্রও হয় অর্থ মন্ত্রণালয় থেকে। বলা হয়, দায়িত্বকালে করোনা পজিটিভ হলে 5 থেকে 10 লাখ টাকা আর মারা গেলে 25 থেকে 50 লাখ টাকা দেওয়া হবে এককালীন। আর যারা নিয়মিত করোনার ডিউটি করবে তাদের 2 মাসের সমপরিমাণ টাকা সম্মানী দেওয়া হবে। কিন্তু মারা যাওয়া মাত্র একজন চিকিৎসক ছাড়া কেউ কোনো সম্মানী পাননি। আমলাতান্ত্রিক জটিলতার জন্যই হচ্ছে না। মন্ত্রণালয়ে আমাদের কোনো আমলার আচরণের জন্য আমরা আসলে অনেকটা পিছিয়েছি। এই কোঅর্ডিনেশনের অভাব হয়েছে এবং চিকিৎসকদের ব্যাপারে নেগেটিভ মন্তব্য করতে দেখেছি, আর সেই কারণে অনেকটা সংকট হয়েছে। সংক্রমণের শুরু থেকেই লড়ে যাচ্ছেন ডাক্তার, নার্সরা। অন্য ডিউটির পাশাপাশি করোনা রোগীদের সেবা দিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হয় ডাক্তার, নার্সদের। শুরু থেকে থাকা খাওয়ার ব্যবস্থা সরকার করলেও পরে সেই সুবিধা বাতিল হয়। তাই হোটেলে বা বাসার বাইরে আইসোলেশনে থাকতে নিজের পকেটের টাকা খরচ করতে হয় স্বাস্থ্যকর্মীদের। আমাদেরকে বলা হয়েছে নিজ ব্যবস্থাপনায় থাকতে, আমরা এটা পার ডেতে যে টাকা একটা বরাদ্দ করা হবে সেটা আমাকে দেওয়া হবে। সেই ঘোষণা হয়ে গেছে অনেকদিন, সেই টাকাটাও কিন্তু আমরা পাই নাই। আমাদের জুনিয়র ডাক্তার যারা, আমাদের পক্ষে কিন্তু বেশি দিন কন্টিনিউ করাটাও টাফ। আমরা বেশ কয়েকবার কাগজপত্র জমা দিয়েছি, শুনেছি এটা অধিদপ্তর এবং মন্ত্রণালয় হয়ে হয়তো আমরা সামনে পাবো। পেয়েছেন কিনা আপনার? এখন পর্যন্ত পাইনি। এখন আমরা পাই নাই, তবে সরকার বলতেছে তারা এবারের কার্যক্রম শেষ হওয়ার পরে সব একসাথে দিবে। প্রণোদনা পাইলেই নার্সরা কাজে এবং কোভিড ডিউটি করার সময় তাদের মন সচল থাকবে। অবশ্য 1 বছর পর এসে ভালো খবর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। মহাপরিচালক জানিয়েছেন 89 কোটি টাকা ছাড় হয়েছে, ধাপে ধাপে তা পৌঁছে যাবে কোভিড যোদ্ধাদের হাতে। একটা ধাপের চিঠি 89 কোটি টাকার একটা বরাদ্দ দিয়ে দিয়েছে অর্থ মন্ত্রণালয়, বাকিগুলো হয়তো ধাপে ধাপে দেবে। আমরা আমাদের কাছে যা ছিল লিস্ট আমরা কিন্তু সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় হয়ে গেছে, এখন আমাদের এখান থেকে বিভিন্ন কোডে যাবে আর কি। তাহলে এতদিন কেন দেরি হলো? এ নিয়ে মন্তব্য করেনি স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। প্রতিদিন জ্যামিতিক হারে বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা, সেই সাথে বাড়ছে মৃত্যু হারও। তবুও টনক নড়ছে না বরিশাল শহরতলি ও গ্রামাঞ্চলের মানুষের। স্বাস্থ্যবিধির তোয়াক্কাই করছেন না তারা। সরকারি নির্দেশনা উপেক্ষা করে চলেছেন যে যার মতো। যারা হাটে বাজারে রাস্তাঘাটে চলাফেরা করে তাদের মাস্ক দিয়ে ব্যবহার করা উচিত। করোনার সংক্রমণ থেকে রেহাই পেতে করণীয় সবকিছুই জানা গৌরনদীর মাহিলারা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জামাল হাওলাদারের, অথচ তিনি নিজেই বাজারে ঘুরছেন মাস্ক ছাড়া। বরিশালের গ্রামগঞ্জে বসবাসকারী সবাই জানেন স্বাস্থ্যবিধি সম্পর্কে। প্রত্যেকের কাছে মাস্কও আছে, তবে তা পরতেই যত অনীহা তাদের। মাস্কটা তো পরি ভাই, মাস্ক আছে? হ্যাঁ, পড়তো ভাই, মাস্ক আছে। কুসংস্কারের দিক থেকেও এক ধাপ এগিয়ে তারা। তাদের মতে গ্রামে করোনা ছড়ায় না, যদিও ছড়ায় তা বিত্তবানদের মাঝে। এটাকে রোগ, এটা আল্লাহর গজব, এটা ধনীর জন্যই বেশি হয়। এর অবস্থা ভালো, এখানে কোনো করোনা নাই। অন্য জায়গায় শুনিছে করোনার রোগী ধরা পড়ছে, কিন্তু আমার গৌরনদীতে নাই, এরকম কোনো রেকর্ডে হয় নাই। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মাঝেও কেউ কেউ অ্যাসাইনমেন্টের নামে শিক্ষার্থীদের স্কুলে আসতে বাধ্য করছে। আমাদের প্রত্যেক সপ্তাহে অ্যাসাইনমেন্ট দেয়, তাই আমরা স্কুলে আসি। স্যারেরা আসতে বলছে, অ্যাসাইনমেন্ট দেবে। আমরা তো আসতেই চাই না যে এরকম সংক্রমক বাড়ুক, এটা চাই না। যেহেতু সরকার অ্যাসাইনমেন্ট আছে, সেই কাজটাও তো আমাদের করতে হবে। মহামারী কোভিডের সংক্রমণ ঠেকাতে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক। আমাদের সমাজের সচেতন ব্যক্তিরা যদি একটু এগিয়ে আসেন, তারা যদি একটু মানুষকে সচেতন করেন, বোঝান, আমি বিশ্বাস করি উপজেলা পর্যায়ে এটি অনেক ক্ষেত্রে আমরা সহনীয় মাত্রায় নিয়ে আসতে পারব। পরীক্ষার জন্য বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রতিদিন শতাধিক নমুনা আসে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে। স্বাস্থ্যবিধি না মানার ব্যাপারে সাধারণ মানুষের খামখেয়ালিপনা আর স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারির অভাব, এই দুই মিলিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করেন এখনই মানুষ সচেতন না হলে এর বড় মাসুল দিতে হবে দক্ষিণাঞ্চলবাসীর। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।
এ পর্যন্ত করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখল চট্টগ্রামে। একদিনে মারা গেছেন 9 জন, মৃত্যুর পাশাপাশি বেড়েছে সংক্রমণ। নতুন করে আক্রান্ত হয়েছেন 228 জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য, 24 ঘন্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে 1867 জনের মধ্যে 228 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। শনাক্তের হার 12.21%। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামে সরকারি বেসরকারি সব হাসপাতালে রোগী ভর্তির চাপ বেড়েছে, দেখা দিয়েছে শয্যা সংকট। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট 3,73,443 জনের নমুনা পরীক্ষায় মোট 44,319 জন পজিটিভ। গত 24 ঘন্টায় 9 জন সহ এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে 423 জনের। করোনা সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের বেঁধে দেওয়া শর্ত মানা হচ্ছে না বান্দরবানে হাট বাজারে। সকাল থেকেই বাজার ঘুরে দেখা গেছে বাংলা নববর্ষ আর বৈশাখী ঘিরে কেনাকাটার ধুম। ভোর থেকেই বান্দরবানের হাট বাজারে নিজেদের উৎপাদিত পণ্যের পসরা সাজিয়ে বসে দূর দূরান্ত থেকে আসা চাষিরা। প্রধান সড়কে প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে জনসাধারণের অবাধ চলাফেরাও লক্ষ্য করা গেছে। মানা হয়নি স্বাস্থ্যবিধি। এদিকে লকডাউন কার্যকরের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন 5 জন ম্যাজিস্ট্রেট 5টি দলে ভাগ হয়ে অভিযান অব্যাহত রেখেছে। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে গুরুত্ব দেবে সরকার, বাড়ানো হবে আরও বরাদ্দ। দুপুরে অর্থনীতিবিদদের সাথে প্রাক বাজেট আলোচনা শেষে অর্থমন্ত্রী মুস্তফা কামাল সাংবাদিকদের এই তথ্য জানান। বলেন, মানুষের জীবন ও জীবিকার সাথে সরাসরি যুক্ত খাতগুলো বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এর মধ্যে গ্রামীণ অবকাঠামো, কৃষি ও সেবা খাত এগিয়ে থাকবে। মন্ত্রী বলেন, আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। করোনা ভাইরাসের প্রভাব বিবেচনায় নিয়ে বাজেট প্রস্তাবনা তৈরি হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। প্রাক বাজেট আলোচনায় প্রণোদনা প্যাকেজের পরিধি বাড়ানোর প্রস্তাব করেন অর্থনীতিবিদরা। বলেন, কর্মসংস্থানের সুযোগ ধরে রাখতে প্রণোদনা সেবার বিকল্প নেই। একই সঙ্গে তারা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি বাড়ানোর আহ্বান জানান। তারা কর জিডিপির অনুপাত বাড়ানোর তাগিদ দেন। এসব প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব নীতিতে সরকার এমন কিছু করবে না যাতে সাধারণ মানুষের করের চাপ পড়ে। কর্মসংস্থান প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরকার স্থানীয় শিল্প সুরক্ষার উদ্যোগ নিয়েছে। আগামী বাজেটেও এর প্রতিফলন থাকবে। এক সপ্তাহে 6 বার সংক্রমণ শনাক্তের রেকর্ড ভাঙল ভারত। শনিবার সর্বোচ্চ 1,53,000-এর মতো মানুষের দেহে মিলেছে করোনা ভাইরাস। এই পরিস্থিতিতে টিকাদান কর্মসূচির উপর সরকার গুরুত্ব দিলেও নেই চাহিদার তুলনায় পর্যাপ্ত ভ্যাকসিন। তাই নতুনভাবে লকডাউন আর কড়াকড়ি আরোপের পথে রাজধানী নয়াদিল্লি, মহারাষ্ট্র, বিহার সহ নানা রাজ্য। শনিবার মহামারীর পুরো সময়ে ভারতের সর্বোচ্চ 1,53,000-এর মতো মানুষের শরীরে মিলল করোনা ভাইরাস, যা ভাঙল অতীতের সব রেকর্ড। মৃত্যুও 8 শতাধিক, যা অক্টোবরের পর সর্বোচ্চ। দেশটির জাতীয় স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্য, মোট সংক্রমণের 72 ভাগের বেশি শনাক্ত হচ্ছে মাত্র 5টি রাজ্যে। সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। রাজ্যটিতে 15 দিন যাবৎ সংক্রমণ 1,00,000-এর বেশি। রাজধানী দিল্লির পরিস্থিতিও নাজুক, তাই নতুনভাবে লকডাউন আর কড়াকড়ি আরোপ করছে রাজ্যগুলো। পুরো দেশ মে নির্মাণ হয়ে রही है। শুধু মহারাষ্ট্রই নয়, গোটা দেশের স্বাস্থ্য সেবা খাতের উপর চাপ সৃষ্টি করেছে করোনা মহামারী। তাই সর্বদলীয় বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। 15 দিনের লকডাউনে দরিদ্র খেটে খাওয়া মানুষকে কিভাবে সহযোগিতা করা সম্ভব সেটাও শিগগিরই জানানো হবে। पिछले 10 से 15 दिन में इतनी तेजी से कोरोना बढ़ा है। দিল্লিতে ধাক্কা দিয়েছে করোনা মহামারীর 4th ওয়েভ। এটি অতীতের তুলনায় ভয়ঙ্কর সর্বগ্রাসী। গেল 24 ঘন্টায়ও শনাক্ত হয়েছে 10,000-এর বেশি সংক্রমণ, কিন্তু আমাদের হাতে 7 থেকে 10 দিনের ভ্যাকসিন রয়েছে। তো বাধ্য হয়েই কঠোর কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। বিশেষজ্ঞদের অভিমত, সরকারের ঢিলেঢালা ভাব আর জনগণের উদাসীনতায় বিস্তার লাভ করছে করোনা ভাইরাস। অবিলম্বে শক্ত পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন তারা। যদি রাজনীতিকরাই নির্বাচনী র্যালি, জনসমাবেশ, বিক্ষোভ, ধর্মঘটে মাস্ক ছাড়া ঘুরে বেড়ান, তাহলে জনগণ কি মানবে? মহামারীর মধ্যেও বিশাল পরিসরে কুম্ভ মেলা আর হোলি উৎসবের আয়োজন হলো। সরকারের প্রতি অনুরোধ, মহামারী চলাকালে বন্ধ করুন এসব আয়োজন, নতুবা কঠোর করুন বিধিমালা। অবশ্য ভ্যাকসিনেশন প্রকল্প বৃদ্ধির প্রতি সরকারের আগ্রহ। এখন পর্যন্ত 10 কোটির ওপর মানুষ গ্রহণ করেছেন টিকা, কিন্তু অনেক রাজ্যেই চাহিদার তুলনায় রয়েছে স্বল্পতা। তার উপর ন্যাশনাল অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে, টিকা নেওয়ার 3 দিনের মধ্যে দেশটিতে মারা গেছেন 180 জন। মৌলি ইসলাম, যমুনা নিউজ।
এদিকে বিশ্বজুড়ে আরও 11,000 মানুষের মৃত্যু হলো করোনা ভাইরাসে। মোট প্রাণহানি 29,39,000-এর কাছাকাছি। 24 ঘন্টায় সর্বোচ্চ 2,500-এর উপর মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন দেশটিতে দৈনিক শনাক্ত 70,000-এর মতো সংক্রমণ। অবশ্য সংক্রমণ শনাক্তের শীর্ষে এখনও ভারত। দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ছিল মেক্সিকোতে 874 জন। এছাড়া যুক্তরাষ্ট্রে 750-এর মতো প্রাণহানির পাশাপাশি শনাক্ত হয়েছে 67,000-এর মতো সংক্রমণ। পোল্যান্ডেও 750-এর উপর রেকর্ড হয়েছে মৃত্যু। এছাড়া রাশিয়া, ইউক্রেন ও পেরু দেখল 400-র মতো প্রাণহানি। বিশ্বজুড়ে একদিনই 6,59,000-এর বেশি মানুষের শরীরে মিলল ভাইরাসটি। মোট সংক্রমিত 13,60,00,000-এর মতো। কানাডায় বাড়ছে করোনা ভাইরাসের বিস্তার। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, গেলবারের তুলনায় চলতি বছর ভাইরাসের প্রকোপ বেড়েছে 25%। পরিস্থিতি সামাল দিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে অন্টারিও প্রদেশে। শঙ্কায় সেখানে বসবাসরত বাংলাদেশিরা। সহকর্মী তানভীর ইউসুফ রনির পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। কড়াকড়ি আরোপের পর টরন্টো শহরে বন্ধ বেশিরভাগ দোকান বাণিজ্যিক প্রতিষ্ঠান। গেল কয়েকদিন ধরে বেড়েই চলেছে অন্টারিওতে করোনার প্রকোপ। ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ায় 1 মাসের জন্য কড়াকড়ি আরোপের এই সিদ্ধান্ত নেয় প্রাদেশিক সরকার। সেকেন্ড ওয়েভ নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও থার্ড ওয়েভ নিয়ন্ত্রণে আনা খুবই কঠিন হয়ে পড়েছে আমাদের জন্য। এর মূল কারণ ভাইরাস তার ধরন বদল করছে বারবার, তাই কড়াকড়ি আরোপের কোনো বিকল্প ছিল না। মহামারী নিয়ন্ত্রণে ফাইজার, বায়োনটেক, জনসন অ্যান্ড জনসন, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদন দিয়েছে কানাডা সরকার। চলছে টিকাদান কর্মসূচিও। তবে ভ্যাকসিন সরবরাহ কম থাকার পাশাপাশি ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। আমি যে এলাকাতে আছি সেই এলাকাতে ব্রিটিশ ভ্যারিয়েন্ট সেটার প্রাদুর্ভাব বেশি, আক্রান্তের সংখ্যা অনেক বেশি। তো এই জন্য আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুল থেকে আমরা একটা লেটার পেয়েছি যেটাতে উল্লেখ আছে যে বাবা মা দুজনের ভ্যাকসিনেশন নিতে হবে। আমরা এখনো কোভিড ভ্যাকসিন দেইনি। কোভিড ভ্যাকসিন দেওয়ার টাইম এখনো আমাদের এই যে আসেনি। এখনো 60+ সবাইকে দেওয়া হচ্ছে। আমাদের এখানে কোভিডের কেস অনেক বেশি। এদিকে টিকা দেওয়ার ক্ষেত্রেও বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। এভাবে চলতে থাকলে সেই ভ্যাকসিন কোনো কাজে আসবে না বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন। কানাডার মন্ট্রিয়াল থেকে তানভীর ইউসুফ রানি, যমুনা নিউজ। ইরানে মহামারীর চতুর্থ ধাক্কা মোকাবেলায় শুরু হলো 10 দিনের লকডাউন। শনিবার প্রেসিডেন্সিয়াল দপ্তর দেয় এই ঘোষণা। এর আওতায় 257টি শহরের সব পার্ক, রেস্টুরেন্ট, বিউটি পার্লার, সেলুন, শপিং মল এবং বইয়ের দোকান বন্ধ থাকবে। দেশটির 85% এলাকাকে উচ্চ সংক্রমণের ভিত্তিতে রেড এবং অরেঞ্জ জোনে ভাগ করা হয়েছে। দেশটিতে 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 193 জন। শনাক্ত হয়েছে 20,000-এর মতো নতুন সংক্রমণ। ধারণা করা হচ্ছে পার্সিয়ান নতুন বছর নওরোজের সময় দেশটিতে নতুনভাবে বিস্তার লাভ করেছে করোনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া 20 লাখ ভ্যাকসিন ডোজের চালান নিয়ে শিগগিরই টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে ইরান। এই ছিল করোনা আপডেটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।